নমস্কার, ওয়েলকাম ব্যাক টু লাইফ লেসন ফ্রম মহাভারত চ্যানেল। মহাভারতের কাহিনীগুলো আধুনিক মানব সভ্যতার পথপ্রদর্শক হিসেবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত, যা নৈতিকতা, ধর্ম বা কর্তব্য, কর্মফল, সম্পর্ক, অধ্যবসায় এবং অর্ধজ্ঞানের ত্রুটি সম্পর্কে আমাদের জীবনে এক বিশাল জ্ঞানের ভাণ্ডার হিসেবে কাজ করে। আর তাই মহাভারতের কাহিনীগুলো বিভিন্ন এপিসোডের মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করব আপনারা প্রত্যেকে চ্যানেলটি শেয়ার করবেন। গত এপিসোডে আমরা জানতে পেরেছি কিভাবে গঙ্গাপুত্র দেবব্রত থেকে ভীষ্ম হয়ে উঠলেন। আজকের কাহিনী ঠিক তার পর থেকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। বিবাহের পর রাজা শান্তনু এবং সত্যবতী রাজপ্রাসাদে সুখে তাদের দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। ভীষ্ম বহি আক্রমণ থেকে হস্তিনাপুরকে রক্ষা করার দায়িত্বে ছিলেন। সর্বদা যুদ্ধ বিদ্রোহ নিয়ে ব্যস্ত ছিলেন। নির্দিষ্ট সময়ের পর সত্যবতী দুই পুত্র সন্তান জন্ম দিলেন, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। আরও বেশ কিছু বছর পার হলো। চিত্রাঙ্গদ খুবই সুদর্শন যুবক হয়ে উঠল এবং যুদ্ধক্ষেত্রে তার বড় ভাই ভীষ্মের সহযোগী হয়ে উঠল। চিত্রাঙ্গদ এবং ভীষ্মের প্রচেষ্টায় হস্তিনাপুর শক্তিশালী রাজ্যে পরিণত হল। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একটি যুদ্ধে চিত্রাঙ্গদ মৃত্যুবরণ করল। চিত্রাঙ্গদের মৃত্যুশোকে রাজা শান্তনু অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিন পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিচিত্রবীর্য তখনও খুব ছোট, কিন্তু রাজ সিংহাসনে তাকেই বসানো হলো। যেহেতু ভীষ্ম প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে সে কখনোই সিংহাসনে বসবে না, বিচিত্রবীর্যর হয়ে ভীষ্মই রাজ্য পরিচালনার দায়িত্ব সামলাতে থাকলেন। বিচিত্রবীর্য যখন প্রাপ্তবয়স্ক হল, তার মা সত্যবতী তার বিবাহ দেবার কথা ভাবলেন। সত্যবতী ভীষ্মকে ডেকে পাঠালেন এবং বললেন, দেবব্রত, তুমি সারা জীবন অবিবাহিত থাকার প্রতিজ্ঞা করেছ। চিত্রাঙ্গদও আজ আমাদের মাঝে নেই। চিত্রাঙ্গদের কোনো উত্তরাধিকারীও নেই যে কুরু বংশকে রক্ষা করবে। যদি বিচিত্রবীর্যর কিছু হয়, কি হবে এই কুরু বংশের? আমার মনে হয় খুব দ্রুত বিচিত্রবীর্যর বিবাহের ব্যবস্থা করা উচিত। দেবব্রত বললেন, কিন্তু হস্তিনাপুরের রানী হতে পারবে এমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া তো সহজ কাজ নয়। পাত্রী যে শুধু সুন্দরী হতে হবে তাই নয়, তাকে অবশ্যই রাজ পরিবারের কন্যা হতে হবে। আমি গুপ্তচর মারফত দেখি কোনো খোঁজ পাই কিনা। খুব তাড়াতাড়ি গুপ্তচরেরা এমন এক খবর আনলো যা ভীষ্মকে অস্থির করে তুলল। কাশীরাজ কাশ্যর 3 সুন্দরী কন্যা ছিল, অম্বা, অম্বিকা ও অম্বালিকা। তাদের সৌন্দর্য স্বর্গের অপ্সরাদেরও হার মানাবে। গুপ্তচরেরা জানালো কাশীরাজ তার 3 কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছে। গুপ্তচরেরা এটাও জানালো সেই স্বয়ম্বর সভায় সমস্ত বড় রাজাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু শুধুমাত্র কুরু বংশের রাজাকেই কিছুই জানানো হয়নি। কুরু বংশের এই অপমান ভীষ্ম মেনে নিতে পারলেন না। যদিও কাশী এবং হস্তিনাপুরের মধ্যে সামান্য দ্বন্দ্ব রয়েছে, কিন্তু তাই বলে কাশীরাজের এমন সাহস কী করে হলো কুরু বংশকে আমন্ত্রণ না জানানোর? তাছাড়া বিবাহ হলো এমন একটি অনুষ্ঠান যেখানে সম্পর্ক ও বন্ধুত্ব স্থাপন হয়। শত্রুতা ভুলে মিত্রতা স্থাপন হতেই পারত। ভীষ্ম স্থির করলেন, যদিও তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তবুও তিনি কাশী যাবেন এবং কাশীরাজ কাশ্যর 3 কন্যাকে বল প্রয়োগ করে হস্তিনাপুরে নিয়ে আসবেন। ক্ষত্রিয় রাজাকে অপমান করার শাস্তি হিসেবে কাশীরাজ কাশ্যর এটাই প্রাপ্য। স্বয়ম্বরের দিন ভীষ্ম তার স্বর্ণ রথে চড়ে কাশী পৌঁছালেন। যেই না ভীষ্ম স্বয়ম্বর সভায় পা রাখলেন, উপস্থিত অন্যান্য রাজারা অবাক হয়ে গেলেন। তারা জানতেন যে ভীষ্ম প্রতিজ্ঞা করেছে যে সে আজীবন অবিবাহিত থাকবে। তাহলে ভীষ্ম এখানে কি করছে? তাহলে কি অম্বা, অম্বিকা আর অম্বালিকা
এতই সুন্দরী যে শেষ পর্যন্ত ভীষ্ম তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে চলেছে। কাশীরাজ কাশ্য অবাক হয়ে গেলেন। বিনা আমন্ত্রণে স্বয়ম্বর সভায় উপস্থিত হবার রীতি তো নেই। তাছাড়া কাশ্য নিজে আদেশ দিয়েছিলেন কোনোভাবেই যেন কুরু বংশকে আমন্ত্রণ না জানানো হয়। একটু পরেই 3 রাজকন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকা স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলো। তাদের সৌন্দর্য দেখে আমন্ত্রিত রাজারা মুগ্ধ হয়ে গেল। হঠাৎ ভীষ্ম রাজকন্যাদের সামনে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আমি কুরুবংশের রাজা ভীষ্ম। আমি আমার ভাই বিচিত্র বীর্যর হয়ে এখানে এসেছি। আমি তোমাদের হস্তিনাপুরে নিয়ে যেতে এসেছি। তাই শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে চলো, তা না হলে আমি বল প্রয়োগ করতে বাধ্য হব। এরপর তিনি কাশীরাজের দিকে তাকিয়ে বললেন, হে মহারাজ কাশ্য, আপনি আমার ভাই বিচিত্র বীর্যকে এই স্বয়ম্বর সভায় আমন্ত্রণ না জানিয়ে কুরুবংশকে অপমান করেছেন। ক্ষত্রিয় রীতি অনুসারে আমি আপনার 3 কন্যাকে তুলে নিয়ে যাচ্ছি। যদি ক্ষমতা থাকে আমাকে বাধা দিন। সভায় উপস্থিত রাজারা সকলে প্রতিবাদ করলেও ভীষ্ম কর্ণপাত করলেন না এবং 3 রাজকন্যাদের এক প্রকার জোর করেই তার স্বর্ণরথে তুলে নিলেন। কাশীরাজ কাশ্য তার সৈন্যদের আদেশ দিলেন ভীষ্মকে আটকানোর জন্য। তিনি আমন্ত্রিত রাজাদের বললেন, আপনারা কি করছেন? যান, ভীষ্মকে থামান। আপনাদের চোখের সামনে থেকে আমার কন্যাকে তুলে নিয়ে যাবার সাহস ভীষ্ম কি করে পেল? অতিথি রাজারা তাদের অস্ত্র নিয়ে ভীষ্মর পিছু নিল। তারা ভীষ্মকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতে থাকল, কিন্তু ভীষ্ম সব আক্রমণ একা হাতে প্রতিহত করল এবং খুব তাড়াতাড়ি সকলে বুঝতে পারল ভীষ্মকে থামানো অসম্ভব। তারা সকলে হার মানলেও রাজা সালভা হাল ছাড়লেন না। দীর্ঘক্ষণ যুদ্ধের পর ভীষ্ম সালভাকে নিরস্ত্র করে ছাড়ল এবং শেষ পর্যন্ত তিনিও হার মানলেন। ভীষ্মের রথ এরপর হস্তিনাপুরের রাজপ্রাসাদে পৌঁছালো। ভীষ্ম অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে সত্যবতীর সামনে হাজির করলেন এবং বললেন, মা, এরা কাশীরাজ কাশ্যর 3 কন্যা। দয়া করে আপনি আপনার পুত্রবধূরূপে ওদের গ্রহণ করুন। সত্যবতী রাজকন্যাদের সৌন্দর্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি বিচিত্র বীর্যকে ডেকে পাঠালেন। বিচিত্র বীর্য তাদের সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। কিন্তু বিচিত্র বীর্য এবং সত্যবতী কিছু বলার আগেই অম্বা 3 রাজকন্যাদের মধ্যে যে সবচেয়ে বড় বলল, হে রানীমা, আপনার অনুমতি পেলে আমি আপনাকে কিছু বলতে চাই। সত্যবতী বললেন, অবশ্যই অম্বা, বলো তুমি কি বলতে চাও। অম্বা বলল, মা, আমি রাজা সালভাকে ভালোবাসি। স্বয়ম্বর সভায় আমি তাকেই বেছে নেবার পরিকল্পনা করেছিলাম। সুতরাং রীতি অনুসারে আমি সালভা রাজার হয়ে গেছি। আমি ভাবলাম আপনি কিছু সিদ্ধান্ত নেবার আগে আপনাকে এটা জানানো উচিত। ভীষ্ম মনে মনে ভাবল, এই কারণেই কি রাজা সালভা হার মানছিলেন না? ভীষ্ম এটা জানার পর লজ্জিত বোধ করলেন। সত্যবতী বললেন, অম্বা, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে সবটা জানিয়েছ। হ্যাঁ, তুমি নিশ্চিতভাবে এখন সালভা রাজের। তোমাকে সালভা রাজের কাছে ফিরে যাওয়া উচিত। দেবব্রত, তুমি সমস্ত আয়োজন করো যাতে অম্বা সসম্মানে সালভা রাজের কাছে ফিরে যেতে পারে। ভীষ্ম অম্বার জন্য একটি সুন্দর রথ এবং এক দল সৈন্য পাঠালেন তাকে সুরক্ষা দেবার জন্য। ভীষ্ম সারথীকে আদেশ দিলেন অম্বাকে সসম্মানে তার গন্তব্যে পৌঁছে দেবার জন্য। এরপর তিনি অম্বাকে বললেন, অম্বা, আপনি আমাকে ক্ষমা করবেন। যদি আমি জানতাম যে সালভা রাজের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, তাহলে আমি আপনাকে এখানে তুলে নিয়ে আসতাম না। যান, আপনি সালভা রাজের কাছে ফিরে যান। কিন্তু যখন অম্বা সালভা রাজার কাছে পৌঁছালো, অম্বা বুঝল কিছু একটা অঘটন ঘটেছে।
কয়েক ঘন্টা অপেক্ষার পর সালভা অম্বার সঙ্গে দেখা করতে এলেন। তিনি বললেন, অম্বা, কি ব্যাপার, তুমি এখানে? অম্বা একটু অবাক হলো, বলল, আমি ফিরে এসেছি সালভা। কিছুক্ষণ চুপ থাকার পর সালভা বললেন, তোমার ফিরে আসা উচিত হয়নি অম্বা। ভীষ্ম তোমাকে জয় করেছে, আর আমি আমার সর্বশক্তি দিয়েও তাকে আটকাতে পারিনি। তুমি এখন ভীষ্মর হয়ে গেছো। অম্বা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সালভা, তুমি আমাকে ফিরে যেতে বলছো? তুমি কি জানো না ভীষ্মর প্রতিজ্ঞার ব্যাপারে? সে কখনো আমাকে বিবাহ করবে না। আমি কিভাবে তার কাছে ফিরে যাব? তাছাড়া আমি তোমাকে ভালোবাসি সালভা। আমি সর্বদা তোমাকে আমার স্বামী মনে করেছি। সেই জন্যই তো ভীষ্ম আমাকে তোমার কাছে পাঠিয়েছে। সালভা বলল, আমার পক্ষে তোমাকে গ্রহণ করা সম্ভব নয়। এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। আশাহত হয়ে অম্বা প্রাসাদ ত্যাগ করল। অম্বা কি করবে বুঝতে পারছিল না। রথের সারথিকে বলল তাকে তার পিতার কাছে পৌঁছে দিতে। অম্বা কাশী পৌঁছালো। তার পিতাও তাকে গ্রহণ করলেন না। অম্বা, তুমি এখন আর আমার কন্যা নও। তুমি এখন কুরু বংশের সম্পত্তি। যাও, তুমি হস্তিনাপুর ফিরে যাও। মর্মাহত কিংকর্তব্য বিমূঢ় অম্বা হস্তিনাপুর ফিরে গেল।